10 বছর আগে ভালোবেসে বোন ঘর ছেড়েছিল। সে এখন কেমন আছে, কোথায় আছে ভাই কিছুই জানে না। দীর্ঘ 10 বছর পর বোনের খবর পায় ভাই, কিন্তু এটি কোনো খুশির খবর ছিল না। বরং সে তার বোনের মৃত্যু সংবাদ পায় পুলিশের কাছ থেকে। এটি কিভাবে হলো, কেন হলো সেটির তদন্ত করতে গিয়ে ভাই নিজেই এক অজানা জালে জড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত সে তার বোনের মৃত্যুর কারণ খুঁজে পাবে না অধরাই থেকে যাবে সেই রহস্য, জানার জন্য গল্পটি পুরো দেখুন। মুভির শুরুতেই এক পুরোহিত আর তার মেয়ে রেনুকে দেখানো হয়। তারা নৌকা করে পাশের গ্রামের এক মন্দিরে যাচ্ছিল, কারণ ওই গ্রামের দেবীমা খুব জাগ্রত ছিল, তাই তার পুজো ধুমধাম করে পালন করে গ্রামবাসীরা। এখন পূজারীর মেয়ে তার কাছে এই পুজোর এত বড় করে পালন করার কারণ জানতে চাইলে পুরোহিত বাঘ নামের এক অপশক্তির কথা বলে। এই অপশক্তি বা শয়তান মূলত জলে বা স্থলে দুই স্থানেই বাস করে। এই বাঘ যে কারোর রূপ ধারণ করতে পারে, কিন্তু তার জন্য মানুষটিকে আগে মরতে হবে। অর্থাৎ বাঘ প্রথমে তাকে মেরে তারপর তার রূপ ধারণ করবে। তবে এই শয়তানকে যদি কোনোভাবে বন্দি করা যায়, তাহলে সে তার গোলাম হয়ে থাকবে এবং সেই মানুষটার সব কথাও বাঘ শুনবে। কিন্তু এই বাঘকে বন্দি করা অত সহজ না, কারণ বহু মানুষ শত শত বছর ধরে এই চেষ্টায় নিজেদের প্রাণ হারিয়েছে। প্রায় 100 বছর আগে অনেক পুরোহিত একসাথে পুজো করে তাদের মন্ত্র বলে বাঘকে বন্দি করে। সেটি পুজোর দিন থাকায় গ্রামবাসীরা মনে করে এই সবই দেবীমায়ের কৃপায় হয়েছে, তাই তারা দেবীমায়ের পুজো মহা ধুমধামে পালন করে। ঠিক তখনই রেনুর হাত কেটে যায় এবং সেখান থেকে রক্ত পড়তে থাকে। সে কিছু না ভেবে নদীর জলেই নিজের হাত ধুয়ে নেয়। অন্যদিকে নৌকার দাঁড় কোনো একটা জায়গায় আটকে যায়। এইটা সেই জায়গা যেখানে বাঘকে বন্দি করে রাখা হয়েছে। পূজারী জোর করে টেনে দাঁড়টি তুলে নেয়, কারণ সে এইসব কিছুই বুঝতে পারেনি। ঠিক তখনই শিশিটি ভেঙে যায় আর বাঘ বেরিয়ে আসে। এরপর যখন পূজারী পিছন ঘোরে, তখন সে দেখে তার মেয়ে বসে একটি কাঁচা মাছ খাচ্ছে। পুরোহিত এইসব দেখে অবাক হয়ে যায়। সে কিছুই বুঝতে পারে না। পূজারী তাকে এমনটা করতে বারণ করে। তখনই তার নৌকার কিছুর সাথে ধাক্কা হয়। জলের দিকে তাকালে সে তার মেয়ের লাশটা ভাসতে দেখে। তখন সে বুঝে যায় যে নৌকায় আসলে তার মেয়ে না, বাঘ বসে আছে, যে তার মেয়েকে মেরে তার রূপ ধারণ করেছে। এবার বাঘ পুরোহিতকেও মারতে চেষ্টা করে, কিন্তু তখন মন্দিরে দেবীর পুজো চলার কারণে বাঘের শক্তি কিছুটা কমে যায়। আর এই সুযোগে পুরোহিত তার ঘটির মন্ত্রপুত জল বাঘের গায়ে ছিটিয়ে দেয় আর তাকে ঘটিতে বন্দি করে নেয়। বাঘ পূজারীকে নিজেকে ছেড়ে দেওয়ার কথা বলে, কিন্তু পুরোহিত নিজের স্ত্রীর চিন্তা করে বাঘকে বলে যে এখন থেকে তোকে আমার মেয়ে সেজেই থাকতে হবে। যেহেতু বাঘকে পূজারী নিজের গোলাম করে নিয়েছে, তাই এই কথা মানতে সে বাধ্য। এরপর পূজারী বাঘকে নিজের মেয়ে বানিয়ে নিজের সাথে নিজের ঘরে নিয়ে আসে। এই বিষয়ে সে নিজের স্ত্রীকেও কিছু জানায় না। পরের সিনে আমরা সারভানান নামের এক অ্যাডভোকেটকে দেখি, যে মানুষ হিসাবে খুব ভালো আর সৎ। কাজের ক্ষেত্রেও সৎ থাকার কারণে তার কাছে তেমন একটা কেস আসে না। সারভানানের এক আন্টি ছিল, যে সবসময় তার সাথেই থাকতো। তার কাছে খুব একটা কেস না আসায় সে সবসময় চিন্তায় থাকতো। একদিন সে সারভানানের কাছে একটি ছেলে আর একটি মেয়েকে আনে এবং বলে যে তারা দুজন দুজনকে ভালোবাসে আর বিয়ে করতে চায়। ঠিক সেই সময়ই মেয়ের বাড়ির লোক সেখানে চলে আসে আর ছেলেটাকে খুব মারে আর মেয়েটাকে নিয়ে চলে যায়। এমন সময় মেয়েটার বাবা তার নাম ধরে ডাকে সেলভি, আর এই সেলভি নামটা শুনে সারভানান ইমোশনাল হয়ে যায়। আর তারপর সে গুন্ডাগুলোর সাথে মারপিট করে তার বাবার কাছ থেকে তাকে ছাড়িয়ে ছেলেটার হাতে তুলে দেয়। পরের সিনে আমরা সেলভি নামের একটা মেয়েকে দেখতে পাই, যে সারভানানের একমাত্র ছোট বোন। 10 বছর আগে সে একটি ছেলেকে ভালোবেসে তার ভাইয়ের ঘর ছেড়ে চলে গিয়েছে, কিন্তু সেলভির ভাই এখনও তাকে ভুলতে পারেনি। তার একটি মেয়ে আছে যার নাম শক্তি, আর একটি ছেলে আছে যার নাম সে সারভানান রেখেছে, কারণ সেলভিও তার ভাইকে খুব ভালোবাসে। কিন্তু এই 10 বছরে সে একবারও তার ভাইয়ের সাথে দেখা করতে যায়নি। পরের সিনে আমরা দেখি প্রতিদিনের মতো সকালে সেলভির স্বামী জগিং করতে যায়। সেলভির স্বামী সন্তোষ একজন ইঞ্জিনিয়ার, আর তারই সাথে সে রিয়েল এস্টেটেরও ব্যবসা করে। সন্তোষ যে জায়গায় জগিং করে তার চারিপাশটায় জঙ্গলে ঘেরা। সেখানে তার সাথে দেখা হয় রবি নামের একটা ছেলের, যে সেখানকার প্রেসিডেন্টের ছেলে। সে নিজের ক্যামেরায় নেচারের রেকর্ডিং করছিল।
তার সাথে হাই হ্যালো করার পর সেলভির স্বামী এগিয়ে যায়। কিছুটা এগিয়ে যাওয়ার পর সন্তোষ খেয়াল করে জঙ্গলের রাস্তা সাদা ধোঁয়ায় ভরে গিয়েছে। হঠাৎই সেই ধোঁয়ার ভিতর থেকে একটা হাত বেরিয়ে আসে আর টেনে সন্তোষকে ধোঁয়ার ভিতরে নিয়ে যায়। তারপর সে সন্তোষকে হত্যা করে তার রূপ ধারণ করে তার বাড়ি চলে আসে। সেই অপশক্তি সেলভির কাছে জানতে চায় তার বাচ্চারা কোথায়, কিন্তু সেলভি বুঝতেই পারে না সামনে দাঁড়িয়ে থাকা লোকটা তার স্বামী নয়, বরং সেই অপশক্তি যে তার আর তার বাচ্চাদের ক্ষতি করতে এসেছে। ওই সময় গ্রামের কয়েকজন লোক বাইরে থেকে সেলভিকে ডাকাডাকি করে। সেলভি বাইরে বেরিয়ে জানতে চায় কি হয়েছে। গ্রামবাসীদের কথা শুনে সেলভি ভয় পেয়ে বাইরের দিকে ছুটতে শুরু করে। পরের সিন চলে যায় রবির দিকে। সে ভিডিও করতে করতে সেলভির বাড়ির সামনে চলে আসে। হঠাৎ বাড়ির ভিতর থেকে সে কুকুর ডাকার আওয়াজ শুনতে পায় আর কৌতূহলবশত বাড়ির ভিতর চলে আসে। তারপর দেখে কুয়ার উপর বসে সেলভির কুকুর অদ্ভুতভাবে ডাকাডাকি করছে। কুয়ার পাশে সেলভির মেয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে, তার সারা শরীরে রক্ত। এরপর রবি কুয়ার ভিতর তাকায়, সেখানে সেলভির মৃতদেহটা ঝুলছে। গ্রামবাসীরা তো সেলভির স্বামীর লাশটা পেয়েই সেলভিকে ডাকতে এসেছিল, আর এইদিকে তো সেলভি নিজেই ফাঁসি লাগিয়ে নিয়েছে। তাহলে গ্রামবাসীদের সাথে যে গেল সে কে ছিল, আর কেনই বা সেলভি ফাঁসি দিয়েছে? সিন চলে যায় সেলভির ভাই সার্ভানানের কাছে। একজন কনস্টেবল সার্ভানানের বাড়িতে গিয়ে জানায় তার বোনের স্বামীর হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে। সেই শোক সহ্য করতে না পেরে তার বোনও আত্মহত্যা করেছে। এই কথা শুনে সার্ভানান রেগে গিয়ে সেই কনস্টেবলকেই মারতে শুরু করে। সময় মতো তার আন্টি তাকে থামায়। এরপর সে আর তার আন্টি তাড়াহুড়ো করে তার বোনের গ্রামে চলে আসে। গ্রামবাসীরা তাদের জানায় তারা সার্ভানানের বিষয়ে কিছুই জানতো না, তাই তারা সেলভি আর তার হাজবেন্ডের শেষ কাজ করে দিয়েছে। এখানে এসে সার্ভানান সন্তোষের কাজের ব্যাপারে জানতে পারে। যেই বাড়িটাতে সন্তোষ থাকতো সেটা হচ্ছে একটা বাংলো বাড়ি, যেটা সে ধার দেনা করে সেখানকার জমিদারের থেকে কিনেছে, কিন্তু বাড়ির পুরো টাকাটা সে দিতে পারেনি। বাড়ির অর্ধেক টাকা এখনও বাকি, যেটা তার 3 মাসের মধ্যে দিয়ে দেওয়ার কথা, কিন্তু তার আগেই সন্তোষের মৃত্যু হয়। সন্তোষের অর্ধেক দেওয়া টাকাটা জমিদার খরচ করে ফেলেছে। তার কাছেও এখন আর কোনো অর্থ নেই, তাই সে তার নাতনি মায়াকে নিয়ে এখানেই থাকতে শুরু করে। জমিদারের নাতনি একজন ডক্টর। জমিদার ভেবেছিল বাড়ি বিক্রির বাকি টাকাটা পেলে সে তার নাতনির বিয়ে দেবে, কিন্তু সেটা হলো না। অন্যদিকে তার নাতনিও এখনও বিয়ে করতে চায় না, কারণ সে নিজের একটা হসপিটাল করতে চায়। এই একই বাড়িতে সেলভির সন্তানরাও থাকে। এখানে আমরা দেখতে পাই সেলভির ছেলে বাবাল বানিয়ে খেলছে, আর হঠাৎ সব বাবালগুলো এক হয়ে একটি নারী অবয়ব তৈরি হয়ে যায়, যেটি দেখে ভয় পেয়ে ছোট সার্ভানান পালাতে থাকে। তখন সেখানে তার মামা চলে আসে আর সেলভির ছেলেকে কোলে তুলে নেয় আর তার নাম জিজ্ঞাসা করে। সার্ভানান যখন জানতে পারে যে সেলভি তার ছেলের নাম তার নামেই রেখেছে, তখন সে খুশি হয় আর ভাবে সেলভিও তাকে মিস করত, যেমনটা সে সেলভিকে মিস করত। অন্যদিকে সেলভির মেয়েকে দেখায় তার মায়ের ওই ঘটনার পর থেকে সে এখনও কোমায় আছে, যার ট্রিটমেন্ট করছে মায়া। মায়ার কথায় এই গ্রামে কোনো হসপিটাল নেই, তাই তার ইচ্ছা এই বাড়িটাকে হসপিটাল করার। এরপর রাতে যখন ছোট সার্ভানান ফোন নিয়ে গেম খেলে, তখন সেখানে অদ্ভুত একটা জিনিস দেখতে পাওয়া যায়। একটা হাত তার হাতটা ধরে নিয়েছে। সে ভয় পেয়ে যায় আর চিৎকার করে। তখন সেখানে সার্ভানানের আন্টি চলে আসে আর সে একটা ভৌতিক ছায়া দেখতে পায়। এইটা দেখে আন্টিও খুব ভয় পেয়ে যায়। পরদিন সকালবেলা রবি সার্ভানানকে নিয়ে সেলভির কবরের কাছে যায়। এখানে আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সার্ভানান সেলভির কথা ভাবছে যখন সেলভি একবার সুইসাইড করার চেষ্টা করেছিল, কারণ তার বাবা সন্তোষ আর সেলভির সম্পর্কটা মেনে নেয়নি। তখন সার্ভানান সেলভিকে বলে সে তার বাবাকে বোঝাবে, কিন্তু ভবিষ্যতে সেলভি যেন কখনো সুইসাইড না করে, তাই এটা তার বিশ্বাস। আর যাই হোক, তার বোন সুইসাইড করতে পারে না, বরং এর পিছনে অন্য রহস্য আছে। এরপর রবি আর সার্ভানান কেসের ইনভেস্টিগেশনের জন্য সোজা পুলিশের কাছে চলে যায়, কিন্তু সেখানে পুলিশ কিছুই ঠিক করে শোনে না, বরং ব্যস্ততা দেখিয়ে চলে যায়, কারণ সেখানে 10 বছর পর আবার সেই দেবীমার পুজো হবে। এই মেলায় দূর দূর থেকে লোক আসে, তাই তার সিকিউরিটির কাজে পুলিশ খুব ব্যস্ত। এবার সার্ভানান বলে সেলভিকে কে মেরেছে সে নিজেই খুঁজে বের করবে।
রবি সার্ভানানকে নিজের ক্যামেরার ফুটেজ দেখায় যেখানে সন্তোষের মৃত্যু রেকর্ড হয়ে গিয়েছে। এর সাথে রবি এটাও বলে যে সেলভিকে গ্রামের কিছু লোকের সাথেও যেতে সে দেখেছিল, কিন্তু যখন আমি কুকুরের আওয়াজ শুনে বাড়ির ভিতরে ঢুকলাম তখন কুয়াতে সেলভির লাশ দেখলাম। এটা খুবই অদ্ভুত বিষয়। সার্ভানান রবির ক্যামেরার ফুটেজে এক স্বামীজিকে দেখতে পায়। সে সেলভির হাজব্যান্ডকে ফলো করছিল। রবি বলে এমনকি সেলভির পোস্টমর্টমের সময়ও আমি ওই তান্ত্রিককে দেখতে পাই। অন্যদিকে সেই তান্ত্রিককে দেখায় সে একটি জপমালা হাতে সেলভির বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে, আর খারাপ শক্তির প্রভাবে তার হাতের সেই জপমালা ঘুরছে, যা দেখে তান্ত্রিকও অবাক হয়। এদিকে বাড়ির ভিতরেও ছোট্ট সার্ভানানের সাথে কিছু অদ্ভুত ঘটনা ঘটে। সে একটি বল নিয়ে খেলা করছিল। বলটা দেওয়ালের দিকে ছুঁড়লে হঠাৎ করেই সেটি দেওয়ালের ভিতর চলে যায়। তারপর একটি হাত দেওয়াল থেকে বেরিয়ে আসে যাতে বল ছিল। এই সব দেখে সার্ভানান খুব ভয় পেয়ে চিৎকার করলে মায়া এসে তাকে শক্তির রুমে নিয়ে যায়। অন্যদিকে ডক্টর মায়া শক্তির কাছে একটি নারী মূর্তির ছায়া দেখতে পায় যে শক্তির পাশে বসে আছে। সে চিৎকার করে বলে কে ওখানে, কিন্তু কোনো সাড়া না পেয়ে সে নিজেই ঘরের ভিতর যায় আর ঘরের বাইরে তাকিয়ে দেখে নারী মূর্তিটি ঘরের চারপাশে ঘুরছে। এটি দেখে সেও খুব ভয় পেয়ে যায়। এরপর সিন চলে যায় জঙ্গলে, যেখানে আমরা সার্ভানান আর রবিকে দেখতে পাই। তারা গাড়িতে করে বাড়ির দিকেই ফিরছিল, কিন্তু তাদের সাথেও জঙ্গলে অদ্ভুত সব ঘটনা ঘটে। এক অদ্ভুত প্রাণী হঠাৎ তাদের গাড়ির সামনে চলে আসে। ঠিক তখন তাদের গাড়িটাও বন্ধ হয়ে যায়। জঙ্গল থেকে ভয়ানক সব চিৎকার শুনতে পাওয়া যায়, যার ফলে গাড়ি থেকে নেমে সার্ভানান জঙ্গলের ভিতর চলে যায়। কিন্তু কিছু দূর এগিয়ে যাওয়ার পর সেই আওয়াজও বন্ধ হয়ে যায়, আর সেই অপশক্তি নানাভাবে সার্ভানানকে ভয় দেখানোর চেষ্টা করে। অন্যদিকে রবি সেলভিকে দেখতে পাচ্ছে, আর তার সাথেও ভয়ানক সব ঘটনা ঘটছে। রবি খুব ভয় পেয়ে যায়, কিন্তু তাও নিজের ক্যামেরায় সেলভিকে শ্যুট করার চেষ্টা করে, কিন্তু তাতে লাভ কিছুই হয় না। অন্যদিকে সার্ভানান গাড়ির কাছে ফিরে এলে সে রবি আর তার গাড়ি কোনোটাকেই দেখতে পায় না, শুধু তার ক্যামেরাটা মাটিতে পড়ে থাকতে দেখে, যাতে ওই স্বামীজির ভিডিও ছিল। তখন সার্ভানান ভাবে নিশ্চয়ই এই স্বামীজিই রবির সাথে কিছু করেছে। পরের দিন সকালে আমরা মায়া আর সার্ভানানের আন্টিকে দেখতে পাই, যারা নিজেদের মধ্যে আলোচনা করছিল এই বাড়িতে নিশ্চয়ই ভূত আছে। গত রাতে মায়ার সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনাগুলো সে সার্ভানানের আন্টিকে বলে। তারপর তারা দুজনেই চুপ থাকার পরিকল্পনা করে, কারণ এই সত্যিটা সবাই জেনে গেলে তার ইচ্ছা আর পূরণ হবে না। সে কোনোদিনও এই বাড়িটাকে আর হসপিটাল বানাতে পারবে না। পরের দিনে আমরা দেখি মায়া সার্ভানানকে নিয়ে ওই গ্রামে সবথেকে বড় ফেস্টিভ্যালে আসে, যেটা 2 দিন পর থেকে শুরু হবে। এখানে দেবী মায়ের একটা বড় মূর্তি তৈরি করা হয়েছিল, আর তার ঠিক সামনেই ছিল অসুরের মূর্তি। সেই মূর্তিকে পুজোর দিন মা নিজের শুভ শক্তির দ্বারা জ্বালিয়ে দেয়। এদের কথার মাধ্যমে আমরা এটাও বুঝতে পারি এই মা খুব জাগ্রত, তাই ভারতের নানান জায়গা থেকে লোক এই পুজো দেখতে আসে। এখানে কিছু পূজারীকেও দেখা যায়, যারা এই পুজোর জন্যই এসেছিল। ওই ভিড়েই আমরা সেই পুরোহিতকে দেখতে পাই, যাকে সিনেমা শুরুতে দেখানো হয়েছিল। পূজারী হঠাৎই মন্দিরের চূড়ার দিকে তাকায়, আর সে কিছুটা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। পূজারী এমন কী দেখে ভয় পেয়েছিল সেটা আমরা পরে জানতে পারবো। অন্যদিকে সার্ভানানকে দেখায় সে জঙ্গলের পথ দিয়ে কোথাও যাচ্ছিল, কিন্তু সেখানে সে রবির গাড়ি দেখতে পায়, যেটা একটা গাছের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে, আর ঠিক সেই গাছের উপর রবির লাশ পড়ে থাকতে দেখা যায়। সার্ভানান তখনই পুলিশকে ফোন করে। প্রেসিডেন্টও তার ছেলের লাশ দেখে খুব কান্নাকাটি করে, কারণ 2 দিন পরই তার বার্থডে ছিল, আর সে ভেবেছিল তার ছেলের জন্মদিন সে খুব ধুমধাম করে পালন করবে, কিন্তু কোথা থেকে কি হয়ে গেল। অন্যদিকে পুলিশ সার্ভানানের উপর সন্দেহ করে, আর তাকে বলে যে তুই রবির সাথে কি করেছিস বল, যার উত্তরে সার্ভানান স্বামীজির উপর নিজের সন্দেহের কথা বলে। কিছুটা দূরেই দাঁড়িয়েছিল স্বামীজি, যেটা সার্ভানান দেখে ফেলে আর তার পিছন করতে শুরু করে। স্বামীজিকে তারা ধরতে পারে না, কিন্তু স্বামীজির গোপন আস্তানা তারা পেয়ে যায়, যেখানে তারা সেলভির স্বামী আর রবির ফটো দেখতে পায়, যেটা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে এইসব মৃত্যুর সাথে স্বামীজি জড়িয়ে আছে। এরপর তারা শক্তির ফটো পায়, যেটা দেখে সার্ভানান ভাবে শক্তির জীবনেরও কোনো ক্ষতি হতে পারে।
এই সব দেখে পুলিশও সারভানানের কথা বিশ্বাস করে নেয়। এরপরই স্বামীজিকে একটি গাছের উপর দেখা যায়, আর তার হাতে সেই পুলিশটার ফটো ছিল। এবার আমাদের দেখানো হয় ছোট সারভানানকে। তার সাথে আবার কিছু ভৌতিক ঘটনা ঘটে, যার ফলে সে ভয় পেয়ে তার দিদি শক্তির কাছে চলে যায় আর তাকে বলে, তুই কবে ঠিক হবি দিদি, তোকে ছাড়া আমার ভালো লাগছে না। ঠিক তখনই সেখানে একটা হাত শক্তির উপর থেকে সারভানানের কাছে আসে। এটা দেখে ছোট সারভানান আরও ভয় পেয়ে যায়। তখনই সেখানে আসে সারভানান, আর সব ঠিক হয়ে যায়। ওই ঘরেই সারভানান সেলভির ফ্যামিলি অ্যালবামটা দেখতে পায়। এই অ্যালবামে শক্তির বার্থডের ফটোও ছিল। সেটা দেখে সারভানান হঠাৎই কিছু বুঝতে পারে আর সোজা গ্রামের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসে চলে যায়। সেখানে গিয়ে সে গ্রামের সবার বার্থডে চেক করতে থাকে, যেমন সেলভি, তার পরিবার, গ্রামের প্রধান, এমনকি গ্রামের জমিদার আর অন্য সদস্যদেরও। এই ফাইলগুলো দেখার পর সে কিছু ক্লু পায় আর মায়াকে ফোন করে বলে, গিয়ে দেখো শক্তির গায়ে কোনো রেড মার্ক আছে কি। এরপর সারভানানও সেখানে পৌঁছে যায় আর দেখে শক্তির পিঠে একটি লাল চিহ্ন আছে। এরপর সারভানান মায়াকে বলে, কাল অর্থাৎ 15ই জুন শক্তি, রবি আর ওই পুলিশটার বার্থডে। এদের তিনজনের জন্ম 10 বছর পর পর হয়েছে, অর্থাৎ শক্তির 10 বছর আগে রবি আর রবির 10 বছর আগে ইন্সপেক্টরের, অর্থাৎ এই পুজোর দিনে। এমনকি এই তিনজনের শরীরে একই রেড মার্ক লক্ষ্য করা যায়, আর এদের বাঁচাতে যারাই সামনে আসে তারাই মারা যায়। যেমন সেলভিয়ার তার স্বামী। সারভানান শক্তিকে অন্য জায়গায় শিফট করে দেয় আর মায়াকে শক্তির দায়িত্ব দিয়ে সে পুলিশটাকে বাঁচানোর জন্য বেরিয়ে পড়ে। সারভানান ঘর থেকে বেরিয়ে পড়ার পর সেই পূজারি বাড়িতে চলে আসে। তারপর বলে, গত বছর আমার মেয়ে হারিয়ে গিয়েছিল, তাই মন্দিরের বড় পূজারীরা আমাকে বলেছে 6টি মেয়েকে মিষ্টি খাওয়াতে বলেই আমি আমার মেয়েকে খুঁজে পাবো। এই বলে সে একটি মিষ্টি মায়ের হাতে দেয় আর বলে যে ঘরেও তো একটি মেয়ে আছে, তাকেও দিতে হবে। অর্থাৎ সে শক্তির কাছে যাওয়ার চেষ্টা করছে। মায়া আর আন্টি অনেক বারণ করা সত্ত্বেও সে শোনে না। জোর করে সে ঘরের ভিতর ঢুকে পড়ে। তখন পূজারি বাড়ির ভিতর একটা ছায়া দেখতে পায়। সেই ছায়া পূজারির উপর হামলা করে, কিন্তু পূজারি তাও ঠিক শক্তির কাছে চলে যায় এবং সে শক্তিকে মারার চেষ্টা করে। এর মধ্যে আমরা দেখতে পাই পূজারির হাতের ক্ষত আপনা থেকেই সেরে যাচ্ছে। পূজারি শক্তিকে মারার অনেক চেষ্টা করেও মারতে পারে না, কারণ সেই ছায়াটা যা হোক করে পূজারিকে ঘর থেকে বের করে দেয়। পূজারি যাওয়ার সময় মায়াকে বলে যায়, তোমরা যত তাড়াতাড়ি পারো এই বাড়ি ছেড়ে দাও, নয়তো তোমাদের বিপদ হবে। এই কথা শুনে মায়া আর আন্টি অনেক ভয় পেয়ে যায়। অন্যদিকে সারভানান জঙ্গলে পৌঁছে গিয়েছে। সেখানে গিয়ে সে ওই স্বামীজিকে দেখতে পায়, যে পুলিশটার উপর জাদুটোনা করছে। সারভানান গিয়ে সাধুটাকে আটকানোর চেষ্টা করে। সাধু সারভানানকে বোঝানোর চেষ্টা করে সে কিছুই করেনি, বরং সে এদের বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু সারভানান কিছুতেই শুনতে চায় না। পরে সে দেখে পুলিশের শরীর হাওয়ায় ভাসতে শুরু করেছে, যেন কোনো অপশক্তি তাকে শূন্যে ভাসিয়ে রেখেছে। তারপর হঠাৎই শরীরটা নিচে পড়ে যায়। তারা কাছে গিয়ে দেখে পুলিশটা মারা গিয়েছে। সাধুটা সারভানানকে বলে, তুমি সব খারাপ করে দিলে। ঠিক সেই সময় শক্তি কোমা থেকে বেরিয়ে আসে। আমরা দেখি সেলভি নিজে শক্তির দ্বারা শক্তিকে ভালো করে তুলেছে, অর্থাৎ বাড়ির মধ্যে যে অদৃশ্য শক্তিকে দেখা যেত সে আর কেউই নয়, সে সেলভি। আসলে মারা যাওয়ার পরও সে তার সন্তানদের ছেড়ে যেতে পারেনি। তাদের রক্ষা করার জন্য সে এই বাড়িতেই থেকে গিয়েছে। পরের দিনে আমরা দেখি সকাল হয়ে গিয়েছে আর শক্তিকে ভালো হয়ে যেতে দেখে সারভানানও খুব খুশি হয়, কারণ শক্তির মধ্যেই সে সেলভিকে দেখতে পায়। অন্যদিকে পুলিশ প্রথমে দেখানো সেই পূজারী আর তার স্ত্রীর লাশ তাদের বাড়ি থেকে উদ্ধার করে, অর্থাৎ বাঘ পূজারীকে মেরে তার রূপ ধরে শক্তিকে মারার চেষ্টা করেছিল। এরপর আমরা দেখতে পাই স্বামীজিকে। পুলিশ তাকে ধরে এনেছে আর ডিএসপি তাকে জিজ্ঞাসা করছে সে কেন পুলিশকে মেরেছে। উত্তরে স্বামীজি বলে সে কাউকেই খুন করেনি, বরং সে সবাইকে বাঁচানোর চেষ্টা করছে। এবার সে সবাইকে বাঘের কথা বলে। তার পূর্বপুরুষরাই বাঘকে বন্দি করেছিল। হঠাৎ সে একদিন পুরোহিতের মেয়ের লাশ দেখে, যাকে আমরা প্রথম সিনেই মারা যেতে দেখেছি। এরপর সেই লাশ দেখে স্বামীজির মনে পড়ে সে তো
পুরোহিতের সাথে তার মেয়েকে দেখেছে। তখন স্বামীজি বুঝে যায় বাঘ কোনোভাবে ছাড়া পেয়ে গিয়েছে আর সেই এইসব করছে। কিন্তু এ কথা তারা পূজারীকে জানাতে গেলে দেখে সে তার পরিবার সহ আসামে পালিয়ে গিয়েছে, কারণ বাঘ হলেও সে নিজের মেয়েকে হারাতে চায়নি। এরপর স্বামীজি পূজারীর খোঁজে এইখানে এসে পৌঁছায়, কারণ সে জানতো এই দেবী মায়ের অনেক মাহাত্ম্য আছে, সে হয়তো এইখানেই পূজারীকে পেতে পারে। স্বামীজি আরও বলে পূজারী একটা ঘটি মন্দিরের চূড়ার উপর লুকিয়ে রেখেছে, যাতে সে বাঘের আত্মাকে বন্দি করেছে, কারণ সেই মন্দিরের দেবী খুব শক্তিশালী ছিল, একমাত্র ওখানে রাখলেই বাঘ নিজের আত্মাকে মুক্ত করতে পারবে না। কিন্তু পূজারীর মেয়ে অর্থাৎ বাঘ সেই কলসটার কথা জানতে পেরে যায়। যেহেতু সে নিজে মায়ের মন্দিরে প্রবেশ করতে পারবে না, তাই সে একটা লোককে টাকা দিয়ে কলসটা নামিয়ে নেয়। এর ফলে তার আত্মা মুক্ত হয়ে যায়। এই জন্যেই পূজারী মন্দিরের চূড়ার দিকে তাকিয়ে ভয় পেয়ে পালিয়ে গিয়েছিল, কারণ সেখানে কলস ছিল না। সে তাড়াতাড়ি করে নিজের স্ত্রীকে বাঁচাতে যায়, কিন্তু ততক্ষণে বাঘ তার স্ত্রীকে মেরে ফেলেছিল। এরপর বাঘ পূজারীকেও মেরে দেয়। তারপর পূজারীর রূপ ধরে শক্তিকে মারতে যায়, কিন্তু সেখানে সেলভি তাকে মেরে তাড়িয়ে দিয়েছিল। স্বামীজি বলে বাঘ নিজের আত্মাকে মুক্ত করলেও এখনও নিজের শক্তি ফেরত পায়নি। শক্তি ফিরে পেতে বাঘকে 3 জনের বলি দিতে হবে, যেটা ছিল ওই পুলিশ, রবি আর শক্তি, যাদের জন্ম সেই দিন হয়েছে যেদিন গ্রামের মায়ের পুজো মহা ধুমধামে হয়। বাঘ যদি এদের 3 জনের বলি মায়ের পুজোর আগে নিয়ে নিতে পারে, তাহলে সে খুব শক্তিশালী হয়ে যাবে আর কেউই তাকে হারাতে পারবে না। এই জন্যেই সেই বাঘ প্রথমে শক্তিকে মারতে সন্তোষের রূপ ধরে তার বাড়ি যায়। সেখানে সে বারবার সেলভির কাছ থেকে শক্তির খোঁজ চাইছিল। তখন সেলভি হঠাৎই আয়নায় দেখে ফেলে এটা সন্তোষ না, বরং অন্য কোনো অপশক্তি। তারপরই সেলভি তার বাচ্চাদের বাঁচানোর অনেক চেষ্টা করে। লুকোচুরি খেলার নাম করে সে কখনো তার বাচ্চাদের ঘরের ভিতর, কখনো গাড়ির ভিতর লুকিয়ে রাখে, আর বাচ্চাদের বলে যে কোনোভাবেই তাদের বাবার কাছে না ধরা দিতে, কারণ সেটা বাঘ ছিল। বাঘ সেলভিকে অনেক আঘাত করে, কিন্তু তাও সে তার বাচ্চাদের কিছুই বুঝতে দেয় না, বরং হাসি মুখে তাদের রক্ষা করার চেষ্টা করে। অবশেষে বাঘ সেলভিকে ফাঁসি দিয়ে দেয়। ঠিক তখনই সেখানে গ্রামের লোক চলে আসে আর বাঘকে সেলভি ভেবে সন্তোষের মৃত্যুর খবর দেয়। সেলভির রূপে থাকায় তখন বাঘ সেখান থেকে চলে যায়, শক্তিকে তার আর মারা হয় না। অন্যদিকে শক্তি গাড়ি থেকে বেরিয়ে তার মাকে খুঁজতে কুয়োর ধারে যায়। সেখানে সে পা স্লিপ করে পড়ে যায় আর তার মাথা একটা পাথরে লাগে। তখন থেকেই সে কোমাতে চলে যায়। স্বামীজি বলে আমি এতদিন এটাই জানার চেষ্টা করছিলাম এই বাঘ এখনও শক্তিকে কেন মারেনি। তারপর আমি দেখলাম শক্তির মা মারা যাওয়ার পরও তাকে রক্ষা করছে, এমনকি সে নিজের মেয়েকে বাঁচাতে বাঘের সাথে লড়াইয়ে নেমেছে। তাই বাঘ এখনও শক্তিকে একটা আঘাতও করতে পারেনি। এবার স্বামীজি বলে ওই বাঘ দুজনকে মেরে কিছুটা শক্তি পেয়ে গিয়েছে, এবার সে শক্তিকে মারতে পারলে পুরোটাই ক্ষমতা পেয়ে যাবে। কিন্তু সমস্যা একটাই, এই বাঘের আত্মাকে কি করে বন্দি করা যায় তা আমারও জানা নেই। এই শুনে সর্বানন্দ শক্তিকে বাঁচানোর জন্য তাড়াতাড়ি নিজের বাড়ি চলে যায়। ঠিক তারপরেই আমরা বাঘকে পুলিশ স্টেশনের ভিতর দেখতে পাই। তখন সেই স্বামীজি নিজের শক্তির দ্বারা বাঘকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর সিন চলে যায় সেলভির বাড়িতে, যেখানে শক্তির বার্থডে সেলিব্রেট হচ্ছে। এখানে আমরা দেখতে পাই যে সেলভির আত্মাকে শুধু তার বাচ্চারাই দেখতে পায়, আর তারা সেলভির সাথে খেলাও করে। সেলভি তার ভাইকে দেখে মন খারাপ করে। যাক, পরদিন সকালে আমরা মায়াকে দেখতে পাই। সে স্কুটি করে বাড়ি ঢোকার সময় তাকে যেন কোনো অদৃশ্য শক্তি আটকাচ্ছিল, কিছুতেই সে বাড়ির ভিতর ঢুকতে পারছিল না। তখন সেখানে বাড়ির সবাই চলে আসে আর সর্বানন্দের আন্টি মায়াকে নিয়ে ঘরে চলে আসে। এরপর মায়া স্কুটিটা ঘরে আনার চেষ্টা করলে সেটা হাওয়ায় উড়ে দূরে পড়ে যায়। সর্বানন্দ বুঝে যায় স্কুটিটাতেই কোনো সমস্যা আছে। সে স্কুটিটার ভিতরে মায়ার কোটটা দেখতে পায়, যাতে রক্ত লেগে আছে। এইটার জন্যই সেলভির আত্মা মায়াকে ভিতরে আসতে বাধা দিচ্ছিল। এরপর সর্বানন্দ মায়াকে এই রক্তের দাগের কথা জিজ্ঞাসা করলে মায়া বলে পুলিশ স্টেশনের লোকেদের ট্রিটমেন্ট করার সময় কোনোভাবে হয়তো এই রক্ত তার কোটে লেগে গিয়েছে। এই রক্তটা কার সেটা জানার জন্য তারা রক্তটা টেস্ট করতে দেয়। টেস্টের রেজাল্ট এলে মায়া সর্বানন্দকে বলে যে এটা কোনো মানুষের রক্ত না, এটা কোনো প্রাণীর রক্ত, কিন্তু সেটা
কোনো মানুষের শরীরে এলো কিভাবে, এইটা জানার জন্য তারা দুজন হসপিটালে যায়, কিন্তু তারা পুলিশ, প্রেসিডেন্ট বা সাধু কাউকেই দেখতে পায় না। এরপর সার্ভানান সেই স্বামীজির খোঁজে প্রেসিডেন্টের কাছে যায়, কিন্তু প্রেসিডেন্ট কোনো উত্তরই সার্ভানানকে দেয় না। পরে সার্ভানান প্রেসিডেন্টের গাড়ির ডিকিতে স্বামীজির লাশ পায়। এটা দেখে প্রেসিডেন্টও ভয় পেয়ে যায়। তখন তারা বুঝে যায় বাঘ স্বামীজিকে মেরে তার রূপ নিয়েছে। এবার ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যখন পুলিশ স্টেশনে স্বামীজি বাঘের সাথে লড়াই করছিল, তখনই বাঘ স্বামীজিকে মেরে ফেলেছে। এরপর আমরা স্বামীজি অর্থাৎ বাঘকে দেখি, যে সেলভির কবরের কাছে পৌঁছে গিয়েছে, আর কিছু লোকের দ্বারা সে সেলভির লাশটাকে কবর থেকে বের করছে, কারণ তার প্ল্যান ছিল সেলভির লাশটাকে পুড়িয়ে সে তার আত্মাকে মুক্তি দিয়ে দেবে, আর তারপর সে শক্তিকে মেরে ফেলবে। এবার বাঘ মন্ত্র পড়তে শুরু করে, আর অন্যদিকে সেলভির আত্মা, যে নিজের বাচ্চাদের সাথে খেলছিল, সে বাঘের কাছে এসে যায়। এই আত্মা আসার পরই বাঘের সাথে লড়াই করে, আর সেখানে একটা ভয়ানক ফাইট দেখানো হয়। এরপর বাঘ কিছু খারাপ শক্তির মাধ্যমে সেলভির আত্মাকে বন্দি করে নেয়। সেলভির আত্মাকে তার শরীরে ঢুকিয়ে বাঘ সেটাকে পুড়িয়ে দেয়, যার ফলে সেলভির আত্মা মুক্তি পেয়ে যায়। ঠিক তখনই সেখানে সার্ভানান চলে আসে, আর সে এই প্রথমবার সেলভির আত্মাকে দেখতে পায়। সেলভিকে দেখে সার্ভানান ইমোশনাল হয়ে পড়ে। সেলভিও যাওয়ার সময় তার ভাইকে বলে যে ভাই, তুমি আমার বাচ্চাদের খেয়াল রেখো। এরপর বাঘ সেলভির বাড়িতে শক্তিকে মারার জন্য পৌঁছে যায়, কিন্তু এখন তো বাড়ির সবাইও জানে এটা স্বামীজি না, বরং বাঘ। এবার মায়া শক্তিকে নিয়ে সোজা মন্দিরের দিকে চলে যায়, যেখানে মায়ের পুজো হচ্ছিল। অন্যদিকে সার্ভানান ও শক্তিকে বাঁচানোর জন্য সেখানে চলে আসে। বাঘও শক্তির পিছন করতে করতে সেই মন্দিরে পৌঁছে যায়। এবার আমরা দেখি সার্ভানান শক্তিকে নিয়ে সেই অসুরের ভিতর লুকিয়ে পড়ে, কিন্তু বাঘ সেখানেও চলে আসে। সে বারবার শক্তিকে মারার চেষ্টা করছিল, কিন্তু সার্ভানান শক্তিকে বারবার বাঘের হাত থেকে রক্ষা করছিল। এরপর আমরা দেখি সার্ভানান শক্তিকে নিয়ে অসুরের চোখ দিয়ে লাফ দিয়ে বেরিয়ে যায়। তাদের পিছন পিছন বাঘও অসুরের চোখে এসে পৌঁছায়, কিন্তু তখনই পুজো সম্পূর্ণ হয়ে যায়, যার ফলে মায়ের হাতের ত্রিশূল সোজা গিয়ে লাগে অসুরের চোখে, যার মধ্যে বাঘ ছিল। আর আমরা দেখি বাঘকে মারার জন্য স্বয়ং দেবী মাই এসেছে, তাই এবার আর বাঘ কোনোভাবেই বাঁচতে পারে না, সে মারা যায়। অর্থাৎ সার্ভানান আর শক্তিকে দেবী মা বাঁচিয়ে নিয়েছে। এরপর আমরা দেখি সার্ভানান সেলভির বাচ্চাদের নিয়ে এই গ্রামেই থেকে যায়, আর তার বাড়িটায় মায়া হসপিটাল তৈরি করে, যেটা তার বহুদিনের স্বপ্ন ছিল। স্টোরিটা এখানেই শেষ হয়ে যায়।